প্রথম কথাটা হচ্ছে যে আমরা কেউ আসলে বলতে পারবো না। আপনারা যারা এখানে আছেন এই মিলনায়তনে এবং মিলনায়তনের বাইরে, তারা কেউ বলতে পারবেন না যে গত দুদিনের মধ্যে আপনারা কোনো নিরাপদ খাবার খেয়েছেন কিনা নিজেরা। আমি জানি যে আমি সহ, মানে আমি নিজেও খাইনি, আমি যে চিটাগাং এসেছি, অর্থাৎ আমার সব এগুলোই খেতে হচ্ছে, বিষ খেতে হচ্ছে। আপনার আমার এর সাথে বাংলাদেশের যে 16 কোটি মানুষ, তাদের প্রতিদিন সকাল শুরু হয়ে হচ্ছে বিষ খাবার খেয়ে। এর থেকে কিন্তু আমরা কেউ মুক্ত না। আপনার শিশু মুক্ত না, আপনার মা, আপনার বাবা, কেউ না। আমরা যেখানে বিষ খাচ্ছি, এই বিষ খাওয়ার আগে যা ঘটতেছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনার খাদ্য, যে খাদ্য আপনি প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিয়ে খাবার খাচ্ছেন, সেই খাদ্যটা উৎপাদন প্রক্রিয়ায় আপনি যদি একটু কল্পনা করেন, যখন বীজ ছিটায় দেওয়া হয় জমিগুলোতে, ফসলের ক্ষেতে অথবা পুকুরে, তখন আমরা যে যন্ত্রণা নিয়ে, এই বিষ খাবার খেয়ে যে যন্ত্রণা নিয়ে হাসপাতালগুলোতে যাই, ডাক্তারদের কাছে যাই, ঠিক একই যন্ত্রণা নিয়ে ব্যাঙরা মারা যায় ক্ষেতগুলোতে, সাপ মারা যায়, পাখি মারা যায়, কীটপতঙ্গ মারা যায়, মৌমাছিরা মারা যায়। আমরা যা চোখে দেখতে পাই না, মানে আমরা যেগুলো দেখি না, প্রত্যেকটা সেন্টিমিটার মাটির মধ্যে, একদম 1 সেন্টিমিটার মাটির মধ্যে 1 বিলিয়ন অণুজীব থাকে, প্রাণ থাকে, যাদের জীবন আছে। 1 বিলিয়ন, মানে পুরো চিটাগাং শহরের মানুষের থেকে বেশি 1 সেন্টিমিটার মাটির মধ্যে। সেগুলো রাসায়নিক সার যখন দেওয়া হয়, যখন পেস্টিসাইড দেওয়া হয়, যখন ঘাস মারা বিষ দেওয়া হয়, তখন মারা যায় আমাদের অজান্তেই। এই যে অণুজীব, যেগুলো মাটিকে বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, হাজার হাজার বছর ধরে মাটিকে জীবিত রাখে, মাটিকে উর্বর করে, তার ফলেই আমরা আসলে খাদ্য পাই। গাছরা কোনো খাবার নিজেরা গ্রহণ করতে পারে না। এইসব অণুজীবগুলো, এইসব প্রাণগুলো গাছগুলোকে খাদ্য যোগায়, বিভিন্ন মাটির বিভিন্ন উপাদানকে ভেঙে ফেলে। একটা পলিটিক্যাল ইকোনমি, একটা বিশাল পলিটিক্স আপনার আমার এই খাদ্য উৎপাদন প্রক্রিয়ায়। প্রথমে রাসায়নিক সার, পেস্টিসাইড এগুলো বিক্রি করা হয়, কৃষকরা এগুলো প্রয়োগ করে, এবং যারা আপনার আমার জন্য শতাব্দীর পর শতাব্দী, হাজার বছর ধরে খাদ্য উৎপাদন করে, সেই সব অণুজীবকে হত্যা করা হয়। এবং হত্যা করলে কি ঘটে? আপনার আমার জমি রাসায়নিক সার, পেস্টিসাইড ছাড়া আর কোনো কিছু উৎপাদন করতে পারে না। আপনারা যে কোনো কৃষকের সাথে কথা বলবেন, বাংলাদেশের যে কোনো কৃষক, যে কৃষক প্রথমে 5 কেজি ইউরিয়া দিয়ে শুরু করছে চাষবাস, সেই কৃষক সেই জমিতে এখন 2 বস্তা ইউরিয়া ছাড়া ফসল হয় না। তার উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। এর মধ্য দিয়ে কি ঘটে? কৃষক সবসময় বেশি উৎপাদন করার চেষ্টা করে এবং বাজারে যায়, যথাক্রমে বাজারে দাম কম পায়, সে আবার চেষ্টা করে আরও বেশি উৎপাদন করতে। এবং বাজারে যাওয়ার পর এই পুরো প্রক্রিয়াটা থাকে হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে দূষণ শুরু হয়, ভেজাল শুরু হয়, সবাই সবাইকে ঠকাচ্ছে, সবাই সবাইকে হত্যা করার চেষ্টা করতেছে। যে ফরিয়া, সে অন্যজনকে, কৃষক সে সব কিছু হত্যা করে তার খাদ্যটা উৎপাদন করে, এবং শেষ পর্যন্ত আমাদের কাছে যে খাবার আসে, এই খাবারটা এক ধরনের বিষ। এগুলো খেয়ে ধীরে ধীরে আমরা মারা যাচ্ছি। বাংলাদেশে প্রতি 8 জনে 1 জনের কিডনি ড্যামেজ, মানে 2 কোটি মানুষ হচ্ছে কিডনি রোগে আক্রান্ত বাংলাদেশের। 2 কোটি মানুষ, 13 লাখ মানুষ হচ্ছে ক্যান্সার রোগে আক্রান্ত, ডায়াবেটিস সহ অন্যান্য যতগুলো রোগ আছে। আপনি হাসপাতালে যাবেন, আপনি পাড়ার ডিসপেন্সারি, যেগুলো ফার্মেসির দোকান আছে, সেখানে লক্ষ্য করবেন প্রচুর লোক ওষুধ কিনতেছে, অসুস্থ। এটা পুরো প্রক্রিয়াটা একটা হত্যা প্রক্রিয়া। এই খাদ্য উৎপাদন প্রক্রিয়াটা একটা বিষের প্রক্রিয়া, একটা হত্যাচক্র। এই চক্রটাকে থামাতে হবে। এই চক্র যদি আমরা না থামাই, তাহলে যারা আমাদের খাদ্য উৎপাদন করে দেয়,
খাদ্য উৎপাদনে যারা আমাদের সহযোগিতা করে, পাখি, মৌমাছি, কীটপতঙ্গ, অণুজীব, যত ধরনের প্রাণ আছে দুনিয়াতে, তারা প্রথমে ধ্বংস হবে। এই ধ্বংস প্রক্রিয়ায় মানুষও বেঁচে থাকতে পারবে না। 2010 সাল জাতিসংঘ বলছে যে পৃথিবীতে মানুষের যে চাহিদা, ভোগের যে মাত্রা, যেভাবে চারদিক থেকে ধ্বংস করা হচ্ছে, এইটার জন্য পৃথিবীতে যত প্রাণ আছে তার থেকে 30% বেশি প্রাণ লাগবে পৃথিবীতে। এবং আজকে যে ভীষণ 2030, এই সময়ে 30 সালে এরকম একটা পৃথিবীর মতো আর একটা পৃথিবী লাগবে মানুষকে বেঁচে থাকতে হলে। আপনারা দেখতেছেন যে আপনি যা খাচ্ছেন আপনার খারাপ লাগা শুরু হচ্ছে। আপনি কলা খান, যে খাবার খান না কেন, কিছুক্ষণ পর খারাপ লাগা শুরু হয়। আমার খারাপ লাগা শুরু হয়, আমি জানি না আপনাদের লাগে কিনা। অতএব যে প্রাণ আছে পৃথিবীতে, এটা যদি আমরা মেরে ফেলি, আমরা যদি মৌমাছির কথা বলি, শুধু যদি পৃথিবীর মৌমাছিগুলো মারা যায়, তাহলে মানুষ 2 বছর টিকে থাকতে পারবে পৃথিবীতে তার খাদ্য উৎপাদনে দিয়ে। বাংলাদেশের অবস্থাটা আসলে কি? বাংলাদেশের অবস্থাটা আরও খারাপ এবং ভীষণভাবে খারাপ। আপনি যদি কৃষকের সাথে কথা বলেন, তাহলে কৃষক বলবে যে মাটি মরে গেছে। আমরা হয়তো যে বলবো যে আসলে মাটির যে উর্বরতা শক্তি ছিল সেটা কমে গেছে। আগে ইউরিয়া সার, টিএসপি, ফসফেট, এই তো 3-4টা সার দিত, তো এখন সব দেয়, জিঙ্ক দেয়, দস্তা দেয়, বোরন দেয়, আরও কত ধরনের। কোনো কিছু দিয়ে আসলে কোনো কিছু হচ্ছে না। কারণ যে প্রক্রিয়ায় প্রকৃতি তার নিজের মতো করে খাদ্য উৎপাদন করত, সব প্রাণ মিলেমিশে সেটাকে কেটে ফেলা হয়েছে, সেটাকে ভেঙে ফেলা হয়েছে, সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেগুলোকে ধ্বংস করা হয়েছে। অতএব আমরা যদি বাঁচতে চাই, আমরা সবাই যদি বাঁচতে চাই, তাহলে এই হত্যাচক্র থেকে বেরোতে হবে। এই হত্যাচক্র বেরোনোর পথ কি? কতদিন আগে এই হত্যাচক্র শুরু হয়েছে বাংলাদেশে? 60-এর দশকে শুরু হয়েছে বাংলাদেশে। এর আগে এই ভূখণ্ডে কৃষকরা কত বছর ছিল, কত বছর ধরে চাষবাস করে, কত শত বছর। প্রামাণ্য ইতিহাস হচ্ছে 5000 বছর, কেউ কেউ ধারণা করে আসলে 10,000 বছরের ইতিহাস কৃষকের। এই কৃষকরা 60-এর দশকে এসে পুরোটা চেঞ্জ হয়ে যায়। কারা চেঞ্জ করে? যারা এই হত্যা প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের সুবিধার জন্য। যারা এই বাণিজ্যের সাথে যুক্ত, তার আগে কৃষকরা কীভাবে চাষবাস করতো, কৃষকরা কীভাবে টিকে ছিল 5000 বছর, 10,000 বছর, কৃষকরা তো টিকে ছিল, তাই না? আপনি কি জানেন এই কৃষকের কোনো নলেজ, কোনো জ্ঞান, কোনো কথাবার্তা কেউ শোনে নাই, কোনো একাডেমি শোনে নাই, কোনো ইউনিভার্সিটিতে কোনো কৃষকের জ্ঞান পড়ানো হয় না, কৃষকের অভিজ্ঞতা পড়ানো হয় না, কৃষকের অভিজ্ঞতা কেউ নেয় না, তার সন্তান নাই, তার বউ নেই না। আমরা তো নিই না, আমরা তো ইউনিভার্সিটি পড়ে অন্যরকম হয়ে গেছি। ও তো চাষাভূষর, কোনো কথাই নেই নাই। আমরা বলতেছি যে এই হত্যাচক্র থেকে যদি বেরোতে চাই, তাহলে এই 5000 বছরের, এই 10,000 বছরের যে জ্ঞান, যে টেকসই কৃষি পদ্ধতির মধ্য দিয়ে তারা আছে, সেইটাকে আপনাকে আমাকে নিতে হবে। মানে কেন নিতে হবে এবং কেন আসলে এই ধারণাগুলো তৈরি হলো? আমি আপনাদের মতো চিটাং ইউনিভার্সিটিতে জার্নালিজম পড়তে আসলাম কুষ্টিয়ার গ্রাম থেকে। আমি কখনো শহরে থাকি নাই। আমি যখন কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম পড়ি, তখন সব কিছু পড়ানো হচ্ছিল পশ্চিমের, এখনও পড়ানো হয়, সব ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেই সব দেশগুলোর কথা, সেই সব দেশের মানুষের ভাষা, যোগাযোগ, মিডিয়া, যত ধরনেরই আছে, মানুষ কীভাবে কথা বলে। তা আমি তাদেরকে বললাম যে আমি তো আসলে কুষ্টিয়ার গ্রাম থেকে আসছি, এবং ওই গ্রামের জেলেরা আছে নদীর পাড়ে, কৃষকরা আছে, কৃষকরা জানে যে কোন দিক থেকে বাতাস আসলে পোকামাকড়ের আক্রমণ হয় ফসলের ক্ষেতে, আবহাওয়াটা কেমন হলে, মানে শরীরটা কেমন লাগলে বৃষ্টি হবে, সব তাদের জানা। তো এই নলেজটা কেন আমি পড়বো না? এটা তো যোগাযোগ। সে তার ফসলের সাথে যোগাযোগ করছে, সে কৃষকদের সাথে যোগাযোগ করে, সে মেঘের সাথে যোগাযোগ করে, সে পোকামাকড়ের সাথে যোগাযোগ করে। আমি কেন এটা পড়বো না? যা ঘটে সেটা হচ্ছে যে আমাকে সাইড করে দেয়া হয়, এবং আমরা চেষ্টা করলাম যে সেগুলো পড়ার আলাদা করে, ক্লাসের বাইরে আলাদা ক্লাস নেওয়ার, নিজেদের মতো করে পড়া। এবং পড়তে যেয়ে বুঝতে যেয়ে আমরা বুঝলাম যে এইটা আসলে অনেক শক্তিশালী। এই জ্ঞান, এই অভিজ্ঞতা, এই বংশ পরম্পরাই তারা যা শিখে আসে, এটা অনেক বেশি শক্তিশালী। এবং
এইটার অনুসন্ধান করে যদি আমরা কাজে লাগাই তাহলে একটা টেকসই সমাজের দিকে আমরা নিয়ে যেতে পারবো। এটাই আমাদের একেবারে ভাষা ধারণা ছিল যেরকম হতে পারে। এরপরে 12 সালে যে আমরা গ্রামে ফিরে গেলাম, গ্রামে আসলে এইভাবে ফিরে যাওয়ার উপায় নেই। আমি তো ততদিন ইউনিভার্সিটি পড়ে গেছি, মানে সাহেব হয়ে গেছি আমি গ্রামে গেলে আমার গ্রামের লোকজন মনে করে যে প্রথমেই বলে দেখা হলে তুই কবে যাবি ঢাকায়, কদিন আসিস। এটা দিয়ে বোঝা যায় যে আমি আর ওই গ্রামের ছেলে নেই, আমি ওই গ্রামে হয়ে ফিরতে পারবো না। আমরা কৃষি নিয়ে ফিরে গেলাম, কৃষি কাজ করব, আমরা শিখতে চাই কৃষিটা, আমরা কাজের মধ্য দিয়ে সমাজে ঢুকতে চাইছি, বোঝার চেষ্টা করতে চাইছি যে কী ঘটছে। ততদিন আমরা বুঝে গেছি যে কৃষকের সংকটটা কোথায় কোথায় বছরের পর বছর মার খায়, কোথায় ডিলারের কাছে, ওষুধের দোকানদারের কাছে বাকি থাকে, চাষ পদ্ধতি কী পরিমাণ বেড়ে যায়। আমরা কৃষকের সাথে যখন কথা বলতে থাকলাম, 1 জন 2 জন 3 জন 4 জন, গ্রামের পর গ্রাম, তখন কৃষকরা বলতে থাকলো যে উপায় আছে, পথ আছে, এবং সংকটগুলো কৃষকরা বললো আমাদের। সেই পথটা তারা বলতেছিল যে যদি প্রাকৃতিকভাবে চাষবাস করা যায়। আমার ঠিক মনে আছে কৃষকদের কথা। আমরা তখন এটাকে একটু নাম দিয়ে আগানোর চেষ্টা করলাম যে এটা আসলে প্রাকৃতিক কৃষি হবে। সেই কৃষি, যে কৃষি হচ্ছে সব প্রাণকে বাঁচাবে। পৃথিবীতে শুধু মানুষ থাকে না, শুধু মানুষ বাস করে না পৃথিবীতে, মানে পৃথিবীর শহরগুলোর মতো না, কিন্তু শহর শুধু মানুষের জন্য, কোনো প্রাণের কথা বিবেচনা করে না। এখানে সব প্রাণের জন্য একটা মঙ্গলজনক চাষবাস, যেখানে সব প্রাণ ভালো থাকবে। ধরেন আপনি যদি একটা আম গাছ করেন, তো আম কিন্তু শুধু আপনি খাবেন না, পাখিরা আসলে পেকে গেলে পাখিরা খাবে। সব প্রাণের জন্যই তো, পাখি তো আপনাকে অন্যভাবে হেল্প করতেছে, মৌমাছি তো আপনার মুকুলের পরাগানটা ঘটায় দিল। অতএব সব প্রাণের জন্য একটা মঙ্গলজনক যদি চাষবাস হয়, তো এইরকম আমি এইভাবে যখন বলতেছি, এটা কিন্তু সহজ ছিল না এটা খুঁজে খুঁজে বের করা যে কি হবে। এবং আমরা কৃষকদের সাথে খুব গভীর ইন্টারভিউ করা শুরু করলাম, সাক্ষাৎকার নেওয়া শুরু করলাম গভীরভাবে, যে সমস্যাগুলো কোথায়, সংকটগুলো কোথায়। আমরা কোথাও যে কৃষকদেরকে বলি নাই যে আপনার রাসায়নিক সার ছেড়ে দেন, পেস্টিসাইড ছেড়ে দেন, এটা খারাপ। আমরা কৃষকদেরকে সম্মান করা শুরু করলাম যে ভাই আপনি বংশ পরম্পরায় ধরে 5000 বছর ধরে আছেন, আপনি জানেন, আমরা জানতে চাই কোথায় সংকট, বের হওয়ার পথ কি। তারা যখন বললো যে এটা আসলে প্রাকৃতিকভাবে হতে পারে, আমরা শুরু করলাম ঠিক আছে প্রাকৃতিকভাবে চাষবাস শুরু হবে। আমাদের ছেলেমেয়েরা চাষবাস শুরু করলো। চাষবাস মানে এরকম না যে আপনি কাউকে রেখে দিলেন সে কাজ করলো, সেরকম বিষয় এরকম না। আমরা সবাই যে কাজ করতাম একেবারেই, কৃষকরা যেভাবে কাজ করে, যেভাবে শ্রমিকরা কাজ করে, আমি সব ছেলেমেয়েদেরকে বললাম তোমরা যে ইউনিভার্সিটি থেকে পড়ে আসছো এইটা ভুলে যাও, ভুলে যেয়ে কৃষিকাজ করতে হবে আমাদের। আমরা সব এগুলো শহরে রেখে আসবো অথবা ইউনিভার্সিটি রেখে আসবো, আমরা কি পড়ছিলাম এগুলো ভুলে যাব। আমরা গায়ে গতরে খেটে চাষবাসটা করব, বোঝার চেষ্টা করব, এবং চাষবাস শুরু হলো। কৃষকরা বলল যে এই চাষবাস পদ্ধতিতে চাষবাস করলে আমরা বাজার ধরতে পারবো না। সব ভোক্তারা যারা এটা কেনে তারা টলটলে, সুন্দর দেখতে, টসটসা, ঝকঝক করে এই ধরনের খাবার পছন্দ করে। যুগটা মডার্ন, সবাই ঝলমলে পছন্দ করে। অতএব পথ কি, কৃষকরা বাতলে দিল যে এটা বাজার ব্যবস্থাপনা করতে হবে। একটা বিকল্প বাজার ব্যবস্থাপনা না করলে আমরা এই চাষ পদ্ধতি যেতে পারবো না। কারণ আমার 1 বিঘা জমি আছে, আমার 5 বিঘা জমি আছে, আমি এগুলো করে খাই। আপনি ঢাকাতে চাকরি করেন, আপনি টাকা পান, আপনার জমিতে কিছু না হলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার জমি, আমার এইগুলো দিয়ে চলতে হয়। তা আমরা বললাম ঠিক আছে আমরা বিকল্প বাজার ব্যবস্থাপনার দিকে যাব। আমরা গ্রামীণ বাজারের মডেলটা ফলো করলাম, যে বাজারটা হচ্ছে সবাই সবাইকে চেনে, গ্রামীণ হাট, সবাই সবাইকে চেনে। আমরা সেটাই ফলো করলাম। আমরা কোনো ধরনের মার্কেট বিবেচনা না করে ঢাকায় ফসলগুলো নিয়ে আসা শুরু করলাম। কিছু ওখান থেকে কৃষকরা বিক্রি করে দেয়, আমরা কিছু ঢাকায় নিয়ে আসি। এবং যেসব পরিবার জানতো যে আমরা এই ধরনের পাগলামি করতেছি, আমরা কিছু একটা করার চেষ্টা করতেছি, তাদেরকে বললাম যে ভাই এই সমস্যা, আপনারা এসে নিয়ে যান। প্রথম দিকে এতটা সহজ ছিল না, কেউ এইগুলো নেয় নাই। 1-2টা পরিবার আসছে, আমরা সারাদিন ধরে অনেক কিছু বিক্রি করতে পারি নাই, খুব মন খারাপ করে কোথাও এতিমখানা, কোথাও হয়তো ক্যাথলিক চার্চের ডাইনিংয়ে আমরা দিয়ে এসেছি। আমরা এটা ছাড়ি নাই। 2014 সালের অক্টোবরে যখন এটা শুরু হয়, বাজারটা যখন শুরু হয়,
তার থেকে আজকে যে সময় আমি দাঁড়াই কথা বলতেছি, ওই সময় এটার বিক্রি ছিল 1500 টাকা আমার মনে আছে। এখন এটা যে শুক্রবারে হাট বসে 80,000, একটু ভালো করে হইলে এটা লাখের কাছাকাছি চলে যায়। সব কৃষকরা বাজারে যে দাম পায় তার থেকে বেশি পায় এই চাষ পদ্ধতিতে, মানে এই চ্যানেলে এসে। তো এই বিকল্প বাজার ব্যবস্থাপনায় আপনি কিন্তু আপনার খাবার টেবিলে জানতেছেন যে কোন কৃষক এটা করে দিচ্ছে। আপনি আমাদের যদি ফেসবুক ফলো করেন তাহলে লেখা থাকে যে কোন কৃষক কী উৎপাদন করছে, বেগুনটা কার, বেগুনের নাম কি। এটা সবসময় সম্ভব হয় না, কিন্তু আমরা চেষ্টা করি। নাম এই জন্যই দরকার যে ওই বেগুনের মেধাস্বত্ব বাংলাদেশের কৃষকের। আপনার ছেলে, আপনি জানেন যখন আসলে মেধাস্বত্বের লড়াইটা হবে দুনিয়াতে, তখন আপনি যদি বলতে পারেন যে এটা আপনি ছোটোবেলায় খাইছেন, আপনার টেবিলে খাবার ইয়েতে ছিল, তাহলে এই লড়াইটা আসলে জোরদার হবে। এই পুরো প্রক্রিয়াটা একটা স্বচ্ছ বিপণন ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা, কারা উৎপাদন করতেছে এবং কারা খাচ্ছে। যে কৃষক যদি জানে যে এই পরিবার আমার খাবারটা খায়, তাহলে সে বিষটা দিতে তার খারাপ লাগবে। খারাপ লাগা খুব স্বাভাবিক। প্রচলিত বাজার ব্যবস্থাপনায় আপনি কিচ্ছু জানেন না, আপনি বাজার থেকে খাবারটা শুধু নিয়ে আসতেছেন, জানেন যে এটা কোনো একটা কাজী দেউরির বাজার বা কোনো একটা বাজার থেকে আপনি নিয়ে আসতেছেন। কারা উৎপাদন করছে, কোথায় উৎপাদন করছে, এটা কি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের মধ্যে হয়েছে? এইটার মধ্যে কি ক্যাডমিয়াম আছে যেটা আপনার কিডনিকে ড্যামেজ করে দেবে? এটার মধ্যে কী পরিমাণ পেস্টিসাইড দেওয়া হয়েছে, কী পরিমাণ রাসায়নিক সার দেওয়া আছে, আমরা কিচ্ছু জানি না। আমরা জানি না বলেই হাসপাতালগুলো বাড়ে, ফার্মাসিগুলো বাড়ে। আপনারা গভীরভাবে প্রশ্ন করতে পারেন যে এই চাষ পদ্ধতিকে মানুষকে খাওয়ানো সম্ভব কিনা। মানে এত কোটি মানুষ, তাই তো 16 কোটি মানুষ। পৃথিবীতে প্রচুর রিসার্চ আছে, আপনারা যে কোনো জায়গায় চাষ দিয়ে দেখতে পারবেন। এই চাষ পদ্ধতি ঠিকঠাক মতো ফলো করা হলে উৎপাদনটা বাড়বে এবং আপনার যেসব শরীরে যেসব সমস্যা আছে, যেসব রোগবালাই আছে, এইগুলো হবে না। আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকবেন মানে আপনার চারপাশের পরিবেশটা সুস্থ রাখবেন। আপনার পাখি মারা যাবে না, আপনার মৌমাছি মারা যাবে না, আপনার মাছ মারা যাবে না। আপনি যেগুলোকে আগাছা বলে বিষ দিয়ে মেরে ফেলতেছেন, ওগুলো তো আপনার সম্পদ, সেগুলো মারা যাবে না। অর্থাৎ আপনি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সহজ, সরল এবং প্রাকৃতিক জীবন ফিরে পেতে পারেন। সেইটা সম্ভব। যদি সেইটা সম্ভব না হয়, আমরা যদি সবাই এই প্রক্রিয়ার মধ্যে আটকে থাকি, তাহলে এটা চলতেই থাকবে। আমি যে সময় কথা বলতেছি, মানে প্রত্যেকটা মিনিটে বাংলাদেশে এই সময়ের মধ্যে 140 কেজি পেস্টিসাইড বাংলাদেশে ফসলের ক্ষেতে ছিটানো হচ্ছে। না হলে আপনার সম্পদ মাছ, দেশি মাছ, ওরা বলবে যে দেশি মাছ হচ্ছে রাক্ষসী মাছ, বিষ দিয়ে মেরে ফেলবে, তারপরে চাষের মাছ ঢুকাই দেবে। তারপরে ডাক্তার আপনাকে বলবে যে আপনাকে শোল মাছ খেতে হবে, রক্তের প্রয়োজন আপনার, টাকি মাছ খেতে হবে, আপনার পুষ্টিহীনতা দেখা দিচ্ছে। অথচ আপনার সম্পদ, আপনার দেশের সম্পদ, আপনার মাছ, কে সাহস পায় সেগুলোকে রাক্ষসী মাছ আখ্যায়িত করে পেস্টিসাইড দিয়ে মেরে ফেলার? আপনার গরু, চিটাঙের লাল গরু আছে তো, আপনার গরু কি করে ক্রস ব্রিডিং করে আপনার সম্পদকে নাই করে দেয়। আপনার মুরগি, আপনি যেটা খেতে পারতেন, কেউ শিকারি করবি না, দেশি মুরগি আছে, আপনি পোলট্রি মুরগি খাবেন, যত ধরনের কন্টামিনেশন আছে সবগুলো এগুলো নেবেন। আপনি অ্যান্টিবায়োটিক নেবেন শরীরে, যে অ্যান্টিবায়োটিক এখন আপনার কাজ করে না, ডাক্তার বলবে যে আপনার শরীরে কাজ করতেছে না অ্যান্টিবায়োটিক। আপনার সমস্ত সম্পদগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে যদি আমরা না বেরোই। এবং এই বেরোনোর প্রক্রিয়ার জন্য সব মানুষ জানে, বাংলাদেশের 16 কোটি মানুষ জানে যে খাবারের মধ্যে বিষ আসতেছে। সবাই আতঙ্কিত, সবাই কথা বলে, বাজারে যে কথা বলে, চায়ের স্টলে কথা বলে, ড্রয়িং টেবিলে কথা বলে, কিন্তু কেউ অ্যাকশনে নামে না, কেউ কাজে নামে না। আপনার আমার কাজে নামতে হবে। আপনি যেখানে পারেন, আপনি যদি পারেন যে আপনার শহর ছেড়ে এই মুহূর্তে যেতে পারতেছেন না, আপনার ছাদে করেন, আপনার যদি বারান্দা থাকে বারান্দাই করেন। 4-5টা আইটেম তো আপনি পাবেন, কাঁচামরিচ পাবেন, লাল শাক পাবেন, যা যা পেতে পারেন। শুরু করা দরকার। যদি শুরু না হয় তাহলে এই যে বিশাল চক্র, বিষ চক্র, এইটা থেকে আজীবন বেরোতে পারবো না। আমাদের কৃষক
বেরোতে পারে না। কৃষকদের আপনি বিশ্বাস করাতে পারবেন না যে সার বিষ ছাড়া এককালে এখানে ফসল হতো। কোনো কৃষক বিশ্বাস করবে না, বিশ্বাস করাই দিয়ে পারবেন না। আপনি কথা বলে দেখেন না, যে কোনো কৃষকের সাথে কথা বলে দেখেন, রাসায়নিক সার পেস্টিসাইড, আদিবাসী কৃষকের সাথে এখন কথা বলে দেখেন, সেখানেও রাসায়নিক সার বীজ ঢুকছে। এই বিশ্বাসটা আপনি যদি কাজ শুরু করেন, আপনি যদি অ্যাকশনে নামেন, কাজে নামেন, তাহলে দেখবেন আপনার জন্য পথ তৈরি হয়েছে। এবং সেই পথের জন্য আমি যেটা আপনাদেরকে বললাম, আপনারা কখনোই কৃষকদেরকে সরাসরি বলবেন না যে এটা রাসায়নিক সার পেস্টিসাইডে ছেড়ে দেন। কৃষক ছাড়তে পারবে না, তো তাকে ফিরাই নিয়ে আসতে হবে। যদি সে ফিরে আসে তাহলে সেই 4-5টাকে ছড়াই দেবে, না হলে কারোর মুক্তি নেই। এইটা খেলনা জিনিস না, এটা প্রসাধনী জিনিস না, এইটা জামা কাপড় না যে আপনার ইচ্ছা হলো না এটা পরবেন না। আপনার খেতেই হবে, সকালে, দুপুরে, রাত্রে অথবা সেহরি আপনার খেতেই হবে, আপনার বাঁচতে হবে। আপনি যে শরীর দেখতেছেন, এই শরীর তো প্রাকৃতিক শরীর, এখানে টান দেন না, ব্যথা লাগবে আপনার, একটু খোঁচা দেন, রক্ত বেরোবে। আপনি কি করে এখানে প্রতিদিন বিষ খাওয়ান এই শরীরকে? কেন খাওয়ান? প্রতিদিন বিষ ঢুকাচ্ছেন। আপনার খারাপ লাগে না? যদি খারাপ লাগে শুধু আপনার জন্য করেন। আমি বলতেছি না যে আপনি পশু পাখি মরে যাচ্ছে সেটার জন্য করবেন না, শুধু আপনার জন্য করেন যতটুকু পারেন। যে সারগুলো বাজারে বিক্রি হওয়ার এর বিকল্প প্রকৃতিতে আছে, প্রকৃতি সব আছে, সেইগুলো ব্যবহার করে করতে পারবেন। যদি পরিবেশ ঠিক থাকে, প্রতিবেশ যদি ঠিক থাকে, আপনার পোকামাকড় কন্ট্রোল করবে, রোগ বালাই কন্ট্রোল করবে, সমস্ত কিছু প্রকৃতি কন্ট্রোল করবে। আপনি উৎপাদন করেন আপনার জন্য, আপনার বাবা মার জন্য, আপনার সন্তানের জন্য, নিরাপদ খাদ্য উৎপাদন করেন। আর যদি আপনি মনে করেন যে আপনি হচ্ছে পৃথিবীর সব প্রাণের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মানুষ যদি আপনি মনে করেন, তাহলে আপনাকে সব প্রাণ বাঁচাতে হবে। যদি না বাঁচান পৃথিবী ধ্বংস হবে। এইটার কোনো জায়গা থেকে কোনো আসতে হবে না, মানে অটোই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। একটার উপর আর একটা নির্ভরশীল, প্রত্যেকটার উপর প্রত্যেকটা নির্ভরশীল। আপনারা যদি দেখেন যে বসন্তকালে গাছে গাছে ফুল আসে, কচি পাতা গজায়, আপনারা মনে করতেন বৃষ্টি হচ্ছে না, তারপরেও কেন কিভাবে হয় প্রকৃতি? যে কচি পাতা হয়, যে মুকুল হয়, যে ফুল হয়, এগুলো খাওয়ার জন্য পোকারা আগেই ডিম পাড়ে, তাদের মত হয়, লার্ভা হয়। এই লার্ভাগুলো খেয়ে, এটা তো অনেক বেশি শক্তিশালী খাদ্য, ওইটা খেয়ে পরিপুষ্ট হবে পাখিদের বাচ্চা, সেজন্য পাখিরা ডিম পাড়ে প্রকৃতিতে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একদম নিবিড়ভাবে গভীরভাবে আন্তঃসম্পর্ক। আপনি কোনোটা শেষ করলে, যে কোনো কিছু যদি আপনি শেষ করেন, পুরো সিস্টেমটা কলাপস করবে, ভেঙে যাবে। আপনি যদি ইঁদুর মারার জন্য ইঁদুর মারা বিষ দিতে থাকেন, বাংলাদেশে প্রতি বছর 80 টন ইঁদুর মারা বিষ দেওয়া হয়, তাহলে ওই ইঁদুর খেয়ে তো পেঁচা মারা যাবে। পেঁচা তো জানে না যে আপনি ইঁদুর মারা বিষ দিয়ে ইঁদুরে মেরে ফেলছেন। পেঁচা মরে গেলে যেটা ঘটবে যে ইঁদুরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। পেঁচা প্রতিদিন 4টা করে ইঁদুর ধরে, এটা হচ্ছে তার নেশার। সাপ ইঁদুর ধরে, বেজি ইঁদুর ধরে, বড় বড় ঈগল ইঁদুর ধরে, কন্ট্রোল করে, ম্যানেজ করে। তো এই ভারসাম্য যদি নষ্ট হয়, কি ডিস্ট্রয় হতে পারে, কোনো প্রাণ যদি পৃথিবী থেকে চলে যায়, সে কখনো ফিরে আসবে না। আপনি কখনো কোনো কিছু দিয়ে, কোনো টাকা, কোনো কিছু দিয়েই ফিরে নিয়ে আসতে পারবেন না। অতএব এই ধ্বংসগুলো থেকে চাই বা না চাই বেরোতেই হবে। আজ হোক কাল হোক, আমি আপনি চাই আর না চাই, মানুষকে বেঁচে থাকতে হলে তাকে প্রাকৃতিক চাষবাসের দিকে ফিরতেই হবে। আমরা চাই যে আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে সব প্রাণ থাকবে, সব মানুষ সুস্থ থাকবে, এবং একটা সমাজ, একটা সুন্দর সমাজ, কাঙ্ক্ষিত সমাজ, যে সমাজ আমরা চাই, সেইটা প্রতিষ্ঠিত হবে। আপনি যদি একটা কাঙ্ক্ষিত সমাজ চান, সব প্রাণ বেঁচে থাকবে, তাহলে আপনি যে নামেই হোক, আমি বলতেছি না যে এটা প্রাকৃতিক কৃষির নামেই হতে হবে, আপনারা যে নাম দেন সেই নামেই প্রাকৃতিকভাবে চাষবাসে ফিরতে হবে, ফিরতেই হবে। আজ হোক কাল হোক, 50 বছর পর হোক, 100 বছর পর হোক, পৃথিবী যদি টিকে থাকতে চায়, মানুষ যদি বাঁচতে চায়, তাকে এই জায়গাতে ফিরতেই হবে। সবাইকে ধন্যবাদ শোনার জন্য।